সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আবহাওয়া প্রচণ্ড গরম। মনে হচ্ছে তোমরা অনেক কষ্টে আছো। তবুও আমাকে আসতে হচ্ছে, খুব সামান্য আলোচনা নিয়ে এসেছি আজকে। তোমাদের সবাইকে ফকিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। রুম্পা দাস, সহকারী শিক্ষক, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে। তো শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি আইসিটি বিষয়ের একটি আলোচনা করব বিষয় নিয়ে। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি এ বিষয়ে, কিছুটা ধারণা পেয়েছো তোমরা। আমি আজকে স্প্রেডশিট অ্যানালাইসিস বিষয়ে আলোচনা করব। তোমরা জানোই বিষয়টি একটি হিসাব নিকাশের সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে হিসাব নিকাশের কাজ করি, আজকে মূলত আমরা সে বিষয়ে ক্লাস আলোচনা করব ক্লাসে। তো আজকের পাঠ্যক্রম আমাদের হবে গাণিতিক কাজ সফটওয়্যার ব্যবহার করে। আমরা ফর্মুলা ব্যবহার করব। ফাংশন ফাংশনের একটি ব্যবহার দেখব। শিক্ষার্থীরা, হিসাব নিকাশের কাজ করার প্রোগ্রাম হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস, অর্থাৎ জনপ্রিয় একটি আমরা যে হিসাব নিকাশের যে প্রোগ্রামটি ব্যবহার করি সেই সফটওয়্যারের নাম হচ্ছে, এখন বর্তমানে জনপ্রিয়, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তোমরা সবাই জানো। আর সেখানে আমরা যেহেতু হিসাব নিকাশের কাজ করব, ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করব। এই ফর্মুলা এবং ফাংশন সম্পর্কে আমাদের একটু তথ্য আলোচনা আছে, সেটা শেষ করে আমরা কাজে যাব। ফর্মুলা কি? ফর্মুলা শিক্ষার্থীরা, আমরা যখন হিসাব নিকাশ করি তখন আমাদের কিছু সূত্র ব্যবহার করতে হয়, নিয়মের মধ্যে আমাদের সেই হিসাবের কাজটি করতে হয়। তো সেই সফটওয়্যার ব্যবহার করে যখন আমরা মাইক্রোসফট এক্সেলেও হিসাব নিকাশের কাজ করব, গাণিতিক কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ছোট বড় সকল কাজ, তখন আমাদেরকেও কিছু ফর্মুলা ব্যবহার করতে হয়। তাহলে ফর্মুলাটা হচ্ছে এমন গাণিতিক কাজ করার জন্য এমন এক প্রক্রিয়া বা সূত্র যার মাধ্যমে আমরা এই হিসাব নিকাশের কাজগুলো করে থাকি। আর ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে ফর্মুলারই একটি সংক্ষিপ্ত রূপ, এটা দিয়েও আমরা হিসাব নিকাশের কাজ করি। তাহলে আমরা আমাদের আলোচনার দেখব কি ফর্মুলা। ফর্মুলা হচ্ছে গাণিতিক কাজ করার জন্য যে সূত্র ব্যবহার করা হয়, অর্থাৎ গাণিতিক কাজ সম্পন্ন করার জন্য ব্যবহৃত সূত্র। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে ফর্মুলার সংক্ষিপ্ত রূপ। এই ফর্মুলার সংক্ষিপ্ত রূপ। শিক্ষার্থীরা, ফর্মুলা দিয়ে আমরা যেমন হিসাব নিকাশের কাজ করি, ফাংশন দিয়েও একই রকমের হিসাব নিকাশের কাজ করি। তাহলে এখানকার মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে, অর্থাৎ ফর্মুলা এবং ফাংশনের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমাদের জানতে হবে। আমরা ফর্মুলা যখন ব্যবহার করছি তখন গাণিতিক কাজ সম্পন্ন করছি, ফর্মুলা যখন ব্যবহার করছি তখনও, ফাংশন যখন ব্যবহার করছি তখনও আমরা কি করছি? গাণিতিক কাজ করছি। তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাও আমাদের জানতে হবে। তাহলে মোটামুটি আমরা ফাংশন এবং ফর্মুলাকে বুঝতে পেরেছি যে আমরা যখন গাণিতিক কাজ করি, অর্থাৎ
সফটওয়্যার ব্যবহার করে যখন গাণিতিক কাজ করব, ধরো যে যোগ করব, যোগ করার জন্য আমরা খাতায় যখন যোগ করি তখন আমাদের কি করতে হয়, যে সংখ্যার সঙ্গে যে সংখ্যার যোগ দিতে হয়, করতে হয়, তো একটা নিয়মের মধ্যে করতে হয় যে প্রথম সংখ্যা লিখতে হবে, যোগ চিহ্ন দিতে হবে, পরের সংখ্যা লিখতে হবে, সমান সমান দিতে হবে, এই যে নিয়ম, এই নিয়মের বাইরে গেলে কি আমরা ফলাফল পাই না। সেই রকম আমাদেরও যখনই আমরা স্প্রেডশিট অ্যানালাইসিস ব্যবহার করে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে হিসাব নিকাশের কাজ করব, তখন আমাদেরকেও কিন্তু সফটওয়্যারকে কি করতে হবে, ফর্মুলা লিখে দিতে হবে, কোন ফর্মুলায় কোন মাধ্যমে সে হিসাব নিকাশের কাজটি দেখাবে। আর ফাংশন টু তদ্রূপ, যে আমরা ফর্মুলার কাজটি যেভাবে করছি একইভাবে হিসাব নিকাশের কাজই করছি, তবে ফর্মুলাটা একটু বৃহৎ রূপ আর ফাংশনটা হচ্ছে ফর্মুলারই সংক্ষিপ্ত রূপ। আমরা আলোচনায় আমরা দেখতে পাবো, ক্লিয়ার হবো যে ফর্মুলা এবং ফাংশনটি মূলত কেমন। তাহলে আমাদের যেহেতু একই ধরনের কাজ রয়েছে, তাহলে এই দুইটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমরা পার্থক্যটাও একটু জেনে নিই। ফর্মুলা ফাংশন, পার্থক্যটা কি? ফর্মুলা হচ্ছে গাণিতিক কাজের একটি সূত্র, ঠিক আছে, বা আমরা এরকম লিখতে পারি যে যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ গাণিতিক কাজ বলা যায় যে গাণিতিক কাজের গাণিতিক হিসাবের সূত্র, আর ফাংশনটা কি? ফাংশন হচ্ছে ফর্মুলার সংক্ষিপ্ত রূপ। ধরো যে আমরা কোনো দুইটা সংখ্যার যোগ নির্ণয় করতে চাই, তাহলে সেই যোগফল হিসাব বের করার জন্য আমরা ফর্মুলা লিখব। যে কোনো কিছু ফর্মুলা লিখতেও সমান সমান চিহ্ন প্রথমে ব্যবহৃত হবে, ফাংশন লেখার ক্ষেত্রেও সমান সমান চিহ্নটি প্রথমে ব্যবহৃত হবে। তাহলে একটা ফর্মুলা আমরা একটু উদাহরণ হিসেবে নিয়ে আসি পার্থক্যের ভিতর, যেমন সমান সমান ধরো A1 প্লাস B1, এই যে সূত্রটি লিখলাম এটাই হচ্ছে ফর্মুলা। বা এখানে আরেকটু বাড়িয়ে দিই, C1 প্লাস D1। তো সেক্ষেত্রে এই যে সূত্রটি লিখলাম এটা হচ্ছে একটি ফর্মুলা, অর্থাৎ সমান সমান দিয়ে A1 এই সেলে যে সংখ্যাটি রয়েছে যোগ করতে হবে, B1 যে সেলের সংখ্যাটি রয়েছে যোগ C1 যোগ D1। এখানে সকল সেলে যে তথ্যগুলো রয়েছে, সংখ্যাগুলো রয়েছে, সকল সংখ্যাগুলোই যুক্ত করবে। এইভাবে আমাদের ফর্মুলাটি লিখতে হয়। যদি এই একই যোগ আমরা ফাংশনের ক্ষেত্রে লিখি, তাহলে আমরা প্রথমে সমান সমান চিহ্ন দিব এবং যোগ নির্ণয়ের ফাংশন হচ্ছে সাম। এই সামটি লিখবো SUM এবং একটি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখন আমাদের বলা হয়েছে যে ফাংশন হচ্ছে ফর্মুলার সংক্ষিপ্ত রূপ। দেখো যে কিভাবে সংক্ষিপ্ত রূপ হয়। এখানে আমরা বিস্তৃতভাবে লিখে দিলাম যে কয়টি ঘরের সংখ্যা এখানে যুক্ত, মানে যোগফল নির্ণয় করবে, A1 প্লাস B1 প্লাস C1 প্লাস D1। কিন্তু এখানে সংক্ষিপ্ত রূপ এই জন্য বলা হচ্ছে, যখন আমরা ফাংশনটি লিখছি তখন প্রথম যে সেল ঠিকানাটা একটু ডিস্টার্ব হলো। প্রথম যে
অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে হবে কি, প্রথম যে সেল ঠিকানা সেটা লিখতে হবে। তাহলে A1 লিখলাম এবং S2 দিলাম, শেষ যে ঠিকানাটা সেটা লিখব D1, ব্র্যাকেট শেষ করব, ইন্টার প্রেস করব। তাহলে দেখা যাবে যে ফর্মুলা লিখেও যে আমরা ফলাফলটি পাচ্ছি, ফাংশন লিখেও একই ফলাফল পাচ্ছি। তাহলে কি আমরা শিক্ষার্থীরা বুঝতে পারলাম যে ফর্মুলা গাণিতিক হিসাব করার সূত্র, আর ফাংশন হচ্ছে ফর্মুলার সংক্ষিপ্ত রূপ। একটা ফর্মুলার উদাহরণ দিলাম, একটা হচ্ছে এই যে 4টি সেলের যোগফল নির্ণয়ের জন্য এভাবে আমরা লিখব, আর এই একই কাজ করার জন্য আমরা ফাংশন হিসেবে লিখব সমান সমান সাম A1 is to D1। একদম মাঝখানে যদি আরো 100টি সংখ্যার যোগফল নির্ণয় করতে হয় তাহলে আমরা কিছুই লেখার দরকার নেই, শুধু মাঝখানে S2টা লিখে লাস্টের সেল ঠিকানাটি লিখলে আমরা হিসাবের কাজ করতে পারবো। আমরা এখানে দেখি যে ফর্মুলা দীর্ঘ হয়, এটা হচ্ছে ফর্মুলাটা কি হয়, আকারে বড় হয়, ফর্মুলা আকারে ছোট হয়। আচ্ছা, তারপরে ফর্মুলার ক্ষেত্রে পার্থক্যের ভিতরে দেখা যায় যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেননা যদি আমরা 100টি সেলের যোগফল নির্ণয় করতে চাই তাহলে 100 বার এই সংখ্যাগুলো আমাদের লিখতে হয়। তো লিখতে গিয়ে আমাদের দেখা যায় যে কখনো একটা কিছু টাইপ করতে গিয়ে হয়তো ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে এই ফর্মুলাটি লিখতে গেলে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এটা খুবই সংক্ষিপ্ত একটি সূত্র, ফাংশনটা সমান সমান দিয়ে ফাংশন লিখে দিয়ে প্রথম সেল ঠিকানা এবং S2 শেষ সেল ঠিকানা লিখলে হয়, তাহলে এখানে কি হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, তাহলে আমি আরো কয়টা দেখি যে আর কি আছে ফর্মুলা এবং ফাংশনের মধ্যে। ফর্মুলায় একটি সীমাবদ্ধতা রয়েছে কি, যে যেখানে একটা সুবিধা আছে কি, যে কোনো জায়গায় যে কোনো সেলের হিসাবটা তুমি যে কোনো জায়গায় নিতে পারো, অর্থাৎ যে কোনো সেলের ঠিকানা আমরা যোগফল নির্ণয় করতে পারি ফর্মুলার মাধ্যমে। আর যেমন ধরো যে পাশাপাশি সেলে এই ঠিকানাটি লিখতে হবে এমন কোনো বিষয় নেই, কিন্তু ফাংশনের ক্ষেত্রে এরকমই আছে যে যে সংখ্যাটি ধরো 10টি সংখ্যার যোগফল নির্ণয় করবো, 10টি সংখ্যায় পাশাপাশি সেলে লিখতে হবে। যদি গ্যাপ যায় তাহলে কি হবে, হিসাবটি করতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে পাশাপাশি সেলে লেখার প্রয়োজন নেই, আর এখানে পাশাপাশি লিখতে হবে, পাশাপাশি সেলে ফাংশন লিখতে হবে। এখন ফর্মুলা এবং ফাংশন দুইটার যেহেতু একই বিষয় রয়েছে, যে একই হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয়েছে, তাহলে দুইটা আমরা কখনো কখনো সুবিধা হবে আমাদের, যখন যে সূত্রটি প্রয়োগ করলে সুবিধা হবে আমাদের জন্য, আমরা তখনই সেই সূত্র কখনো ফর্মুলা কখনো ফাংশন ব্যবহার করতে পারি। তাহলে আমরা আজকে জানলাম এখন যে ফাংশন গাণিতিক কাজ করব। তো আমরা গাণিতিক কাজ করার জন্য আমাদের যে বিষয়টি একটু জানতে হবে সেটা হচ্ছে গাণিতিক কাজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করি সেই সফটওয়্যারটির নাম কি। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গাণিতিক কাজ করব। তো গাণিতিক কাজ করার ক্ষেত্রে আমরা যখন হিসাব নিকাশের কাজ করব সূত্র ব্যবহার করতে হবে।
তো সেই সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছি ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করে আমাদের গাণিতিক কাজ করতে হয়। তো ফর্মুলা এবং ফাংশন কি সে সম্পর্কে একটু আলোচনা হয়েছে। আমরা এখন একটি কাজ করব, সেই কাজে আমরা দেখব যে যোগ করতে হবে কয়েকটি সংখ্যার যোগফল, এবং আমরা ছোট্ট করে একটা ফলাফল নির্ণয় করব। ধরো তিনটি বিষয়ের আমরা এখন কাজ করব। তিনটি বিষয়ের যোগফল নির্ণয় করে ফলাফল বের করা। ফলাফল বের করা। তো শিক্ষার্থীরা আমরা এই কাজটি করব। এই কাজটি করতে গিয়ে আমরা কিভাবে ফর্মুলা এবং ফাংশনের ব্যবহার করব সেটা একটু দেখব। তোমরা স্ক্রিনে খেয়াল করো। শিক্ষার্থীরা আমরা যখন সফটওয়্যারের মাধ্যমে হিসাব নিকাশের কাজ করব, তো যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করব সেই সফটওয়্যারটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল যখন আমরা ওপেন করব তখন এরকমই একটি উইন্ডো আমাদের সামনে হাজির হবে। তো আমরা গত কয়েকটা ক্লাসে আমরা এই বিষয়টা আলোচনা করেছি যে উপরে যে ABC লেখা যে বিষয়গুলো আছে এগুলোকে বলা হচ্ছে কি কলাম বলা হচ্ছে। যে ABC লেখা এগুলোকে কলাম বলা হচ্ছে, এবং 1 2 এদিকে আছে বাম সাইডে 1 2 3 এই যে লেখা যে সারিগুলো আছে এগুলোকে বলা হচ্ছে রো, এবং এই কলাম এবং রো এর মাধ্যমে যে ঘরগুলো সৃষ্টি হয়েছে এগুলোকে বলা হচ্ছে সেল। আর এই সেলের মধ্যে আমরা আমাদের হিসাব নিকাশের কাজ করব। আজকের কাজের বিষয় হচ্ছে তিনটি বিষয়ের যোগফল নির্ণয় করে ফলাফল বের করা। তো আমরা ধরো যে আমাদের ফলাফল নির্ণয়ের জন্য আমরা কি করব, প্রথমে লিখব কি একজন স্টুডেন্টের নাম। ঠিক আছে, একজন স্টুডেন্টের নাম লিখলাম। তো প্রথম সেলে আমরা লিখলাম নাম। সফটওয়্যার একটু রেসপন্স কম করছে, আমরা একটু ওয়েট করি। শিক্ষার্থীরা আমরা যখন সফটওয়্যার ব্যবহার করে হিসাব নিকাশের কাজ করব তখন আমাদের অবশ্যই কি করতে হবে, যে কোনো একটা ফরম্যাটে আমাদের লিখতে হবে। যেমন আমরা এখন কি করছি, হিসাব নিকাশের কাজ করছি, কিন্তু আমাদের কাজটা হচ্ছে কি রেজাল্ট শিট তৈরি করা, তাই তো? আমরা এই রেজাল্ট শিটটা তৈরি করব এবং তার মাধ্যমে কি করব ফর্মুলা এবং ফাংশনের ব্যবহারটাও জেনে নেব। তো প্রথমে এই যে এই কলামে আমরা কি লিখছি, নেম। আমরা কি লিখছি, আমরা বাংলা ইংলিশে লিখি। প্রথম লিখছি নেম, একজন শিক্ষার্থীর নাম। রেজাল্ট শিট তৈরি করার জন্য যার রেজাল্ট তৈরি করব তার নামটা কি হবে আমরা সেখানে লিখব। তারপরে আমরা লিখতে পারি রোল নাম্বার আর রোল। এখানে তিনটি বিষয় যেহেতু লিখছে বলা হয়েছে তিনটি বিষয়, তো আমরা বাংলা দেই, বাংলা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সফটওয়্যারটি একটু স্লো কাজ করছে। আচ্ছা, বাংলার পরে আমরা দেই ইংলিশ, আরও একটা সাবজেক্ট দিই ম্যাথ,
এবং আমাদের বলা হয়েছে যোগফল নির্ণয় করার জন্য যোগফল, অর্থাৎ এখানে টোটালটাও আসবে, টোটাল, এবং ফলাফলও আসবে, ফলাফলও লিখতে হবে। এইভাবে একটি ফরম্যাট আমাদের তৈরি করে নিতে হবে, রেজাল্ট। আচ্ছা, রেজাল্ট। এখন নাম তোমরা যে কোনো যে স্টুডেন্টের যে নাম হবে সেগুলোই দিবা। আমি একটা কিছু দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে এই রকমই হয়তো কোনো নাম হবে স্টুডেন্টের, আমি 5টা ডাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, রোল নাম্বার দিয়ে দিলাম 1 2 3 4। শিক্ষার্থীরা এখানে একটু বলে দিই যে এই সফটওয়্যারে কাজ করার জন্য, কাজ করার সুবিধা ভোগ কিন্তু আমরা এখান থেকেই করবো, অর্থাৎ ডাটা দেওয়ার জন্য ডাটা এন্ট্রি কিন্তু ইউজারকেই করতে হবে। যে আমি স্টুডেন্টের নাম আমার নিজেকেই লিখতে হবে, রোল নাম্বার বা এবং কোন সাবজেক্টে কতটা পেয়েছে এটা কিন্তু যে রেজাল্ট শিটটা তৈরি করছে তাকেই এন্ট্রি করতে হবে। এটা এখানে সফটওয়্যার কোনো কাজ করে দেবে না, সফটওয়্যার কাজ করবে টোটাল এবং রেজাল্টের ভিতরে, যেখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তো আমরা এখানেও একটি আনুমানিক একটি মার্কস দিয়ে দেই। এভাবে কি করতে হবে, তথ্যগুলো দিতে হবে। তথ্যগুলো দেওয়ার পরে আমরা সূত্র ব্যবহার করব। ইংলিশেও একটা আনুমানিক নাম্বার দিয়ে দেই। ম্যাথেও নাম্বার দিয়ে দিই। মানে এই কাজটুকু তোমাকে নিজেকেই করতে হবে যখন তুমি এই সফটওয়্যারের মাধ্যমে কোনো রেজাল্ট শিট তৈরি করবে। তাহলে এখন আমরা সূত্র প্রয়োগ করব টোটালের ঘরে। শিক্ষার্থীরা একটু খেয়াল করতে হবে, টোটালের ঘরে আমরা সূত্র প্রয়োগ করব। তো টোটাল অর্থাৎ যোগ, সমষ্টি বের করতে হবে। কোন সমষ্টি বের করতে হবে? 3টি বিষয়ের, অর্থাৎ বাংলা, ইংরেজি, ম্যাথ, এই 3টি বিষয়ের সমষ্টি বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো সূত্র লেখার প্রথমে আমরা ফর্মুলা এখানে ব্যবহার করি। ফর্মুলা ব্যবহার করার প্রথমে কি করতে হবে, আমি বলছি আগে যে প্রথমে সমান সমান চিহ্ন দিতে হবে। আচ্ছা, সমান সমান দিলাম এবং প্রত্যেকটি সেল ঠিকানা যোগ, সেল ঠিকানা যোগ, সেল ঠিকানা লিখতে হবে। গত ক্লাসে আমরা বলেছি যে সেল ঠিকানা নির্ণয়ের ক্ষেত্রে কলামের নাম এবং রোর নাম দিয়ে সেল ঠিকানা শনাক্ত করতে হয়। তাহলে আমরা প্রথম যে সেল ঠিকানা যোগ করতে চাই সেই সেল ঠিকানাটা হবে সি, অর্থাৎ সি কলামে আছে 2। তাহলে এখানে লিখবো C2, যোগ চিহ্ন দিব, তারপরে লিখবো কি D2। সাবজেক্ট এই সেল কিন্তু কি নাম্বারটা গেছে সেটা কিন্তু কম্পিউটার বুঝবে না, কম্পিউটার খুঁজবে হচ্ছে আমি যে সেলটি অ্যাড্রেসিং করে দিচ্ছি সেটা, অর্থাৎ এখানে D2 এখানে লিখতে হবে। D2 যোগ E2, ম্যাথ সাবজেক্ট নাম্বারটা আছে, ম্যাথ নাম্বারটি আছে E2-তে, অর্থাৎ E2। তো শিক্ষার্থীরা এইভাবে সকল সমষ্টি অর্থাৎ যে কোনো বিষয়ের যোগফল আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা টোটালের ঘরে, অর্থাৎ এই ঘরে কি চাই, এই ঘরে চাই এই বিষয়গুলোর যোগফল। তাহলে এই ঘরটার মধ্যে, এই সেলটার মধ্যে আমরা সূত্র লিখব। সেই সূত্রটা ফাংশনও হতে পারে, ফর্মুলাও হতে পারে। ফাংশন যদি লিখি তাহলে এই সূত্রটি লিখবো যে সমান সমান দিতে হবে, ফাংশন বা ফর্মুলার শুরুতে সমান সমান দিব। এখন প্রত্যেকটি, যেহেতু এটি ফর্মুলা, প্রত্যেকটি সেল ঠিকানাটি এখানে লিখে দিতে হবে। তাহলে যুক্ত করছি আমরা C2 D2 E2। আর যদি এখানে আমি ফর্মুলা ব্যবহার না করে ফাংশন ব্যবহার করি তাহলে আমাদের ফাংশনটি হবে সাম ব্র্যাকেট C2 is2 E2। ফাংশনের ক্ষেত্রে বলা হয়েছে কি ফর্মুলার সংক্ষিপ্ত রূপকে ফাংশন বলে। তাহলে প্রথম যে সেলটি, এটা প্রথম সেল, সেটা লিখতে হবে, মাঝখানে is2 দিতে হবে, তারপর লাস্টে যে সেলটি, এখানে যতগুলো সেল থাকুক কোনো সমস্যা নেই, লাস্টের যে সেলটি সেটাই লিখে ব্র্যাকেট শেষ করতে হবে। তাহলে কি হবে, এই সমষ্টি আমরা পেয়ে যাব এই ঘরটায়। তাহলে আমরা একটু লিখে দেখি। আমরা এই ঘরে লিখবো কি সমান সমান, লিখবো সমান সমান C2, খেয়াল করে এখানে আমরা লিখছি C2, তারপরে যোগ D2 যোগ E2। এখন আমরা এন্টার প্রেস করে দিলাম। প্রেস করে দিয়ে কি হলো,
মোট সমষ্টিটা আমরা পেয়ে গেছি, দেখো 168। এখন বিষয় হচ্ছে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই সফটওয়্যার ব্যবহার করার, যে তুমি যখন এই সফটওয়্যার ব্যবহার করবে তখন একবার যদি সঠিক সূত্র নির্ণয় করতে পারো, সঠিক সূত্রটি লেখার পরে তুমি কপি করে, এখানে আমি 5টা ডাটা এখানে রেকর্ড রেখেছি, 500, 5000, 5 লক্ষ হিসাব কিন্তু তুমি একটা সূত্র ব্যবহার করে কপি করে তুমি সূত্রটি কপি করে তুমি কি করতে পারো, ফলাফলটি বের করতে পারো। তো আমরা কপি করে নিই। দেখো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর একটা জিনিস দেখো, কপি করার বিভিন্ন নিয়ম রয়েছে, কিন্তু এটা সবচেয়ে সহজ এবং কাজ দ্রুত সময় করা যায়। যেমন এখানে যে গোল যে চিহ্নটি আছে, দেখো এখানে মাউস পয়েন্টার নিলে কি গুণের মতো চিহ্ন হয়ে গেলে একটু ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসতে হবে। ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলে কি হলো, এই যে হিসাবগুলো একবারেই বেরিয়ে গেল। তাই আমরা এই সুবিধা ভোগের ক্ষেত্রে আমরা দেখছি যে কি ধরনের সুবিধা পাওয়া যায়, যে খুব দ্রুত সময় হিসাবের কাজ করা যায়। এখানে আমরা 5টা করেছি, 5000 করতে পারি, 500 করতে পারি, এই একই সময় 1 মিনিটের মধ্যেই কিন্তু আমরা এই যোগফল পেয়ে যেতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা টোটাল বা যে কোনো হিসাবের ক্ষেত্রে আমরা যদি যোগ নির্ণয় করতে চাই তাহলে পারবো তো। যোগের ক্ষেত্রে ফর্মুলা ফাংশন দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারি, যে কোনো একটি ব্যবহার করে আমরা একবার ব্যবহার করার পরে কপি করে আমরা পুরো যে হিসাবটা আমাদের দরকার পুরো সেলের মধ্যে, অর্থাৎ রোতে আমরা যে কয়টা রেকর্ড এখানে রেখেছি সব রেকর্ডের কিন্তু আমরা কি করতে পারি, আমরা যোগফল নির্ণয় করতে পারি। আর আমাদের বিষয় আছে একটা রেজাল্ট। দেখো শিক্ষার্থীরা, রেজাল্ট তৈরি করার কথা বলা হয়েছে, যে যোগফল নির্ণয় করে ফলাফল বের করতে হবে। ফলাফলটা কি করতে হবে, ফলাফলটা আমরা খুব ছোট্ট করে একটু বলে দিই, পাস অথবা ফেল। পাস অথবা ফেল, আমরা বর্তমানে যে রেজাল্ট শিট তৈরি করি সেখানে গ্রেডিং পদ্ধতি রয়েছে। তো এখানে আমরা যে ধরনের সূত্র ব্যবহার করব, গ্রেডিং পদ্ধতিতেও একই ধরনের সূত্র ব্যবহার করে কিন্তু কাজ করা সম্ভব। গ্রেডিং পদ্ধতিতে বের করার জন্য, সূত্র বের করার জন্য সময়টা একটু বেশি লাগবে। তাই শুধুমাত্র আমি 3টে সাবজেক্টের পাস ফেল নির্ণয়ের সূত্রটি তোমাদের নির্ণয় করে দেখাচ্ছি। তোমরা যদি এই সূত্রটি বোঝো তাহলে গ্রেডিং পদ্ধতিতে কিভাবে রেজাল্ট শিট তৈরি করা যায় সেটাও পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা রেজাল্টটি করব, কিন্তু এখানে ফর্মুলা ফাংশন ব্যবহার করতে হবে, মানে শর্ত নির্ভর সূত্র স্টেটমেন্ট এখানে ব্যবহার করতে হবে। কারণ আমাদের যখন আমরা রেজাল্ট শিট তৈরি করব, আমাদের রেজাল্টটি নির্ভর করছে কি সেই টোটালের উপর। আমরা জানি যে প্রতিটা সাবজেক্ট 100 মধ্যে পরীক্ষা যদি হয় তো কমপক্ষে পাস করার জন্য সর্বনিম্ন নম্বর 33 পাইতে হয়। তো 33 যদি পাইতে হয় তাহলে 3টি সাবজেক্টের গড় নাম্বার হচ্ছে 99। অর্থাৎ যদি আমরা একটা হিসাব করে নিই, মানে একটা প্ল্যান পরিকল্পনা করে নিই যে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে সূত্রটি প্রয়োগ করে সঠিক একটি ফলাফল পাবো। তো এখানে ছোট্ট একটি কাজ হচ্ছে যে 3টি সাবজেক্টের যোগফল সেটা আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা রেজাল্ট তৈরি করব। রেজাল্টের ক্ষেত্রে 3টি সাবজেক্ট, যেহেতু 3টিতে নাম্বার যদি পায় 33 অর্থাৎ 99, তাহলে সে কি করবে, পাস করবে। আর যদি সে 33-এর কম নাম্বার পায় তাহলে সে ফেল করবে। এখন আমি এই সূত্র, এই শর্তের উপর নির্ভর করে আমি রেজাল্ট শিট বের করছি। যদি শর্তটি ভিন্ন হয় যে প্রতিটা সাবজেক্টেই আলাদা আলাদা করে পাস করতে হবে, তাহলে প্রতিটা সাবজেক্টের আগেই কিন্তু রেজাল্ট শিট, এই রেজাল্ট নামে একটি কলাম রাখতে হবে। আবার গ্রেডিং পদ্ধতিতে যদি আমরা বের করতে চাই তাহলে যে যদি প্রত্যেকটা সাবজেক্টের পাশেই কিন্তু গ্রেডিং একটা এরকম রেজাল্টের মতো কলাম রাখতে হবে, রেখে সূত্র লিখতে হবে। লিখলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, রেজাল্ট শিটটা তৈরি করতে পারবো। আমরা প্রথমে আমরা দেখিনি, এখানে একদম ছোট্ট এবং প্রাথমিক একটি সূত্র প্রয়োগ করলে আমরা এই রেজাল্টটি পেয়ে যাব। তা আমাদের রেজাল্টটি নির্ভর করছে শর্তের উপর। যদি এই ঘরটি 99 বা 99-এর উপরে থাকে, আমরা এখানে কাজ হয়ে গেছে, এখানে যোগফল নির্ণয় করে আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা রেজাল্ট করব এই ঘরের উপর নির্ভর করে। তাহলে যদি এই ঘরটি 99 বা 99 উপরে থাকে তাহলে সে পাস করবে, আর যদি 98 পায় তাহলে সে ফেল করবে। এই রেজাল্টটি আমরা এখানে বের করব। তো প্রত্যেকটি সূত্র বা ফাংশন লেখার ক্ষেত্রে, ফর্মুলা বা ফাংশন লেখার ক্ষেত্রে কি করতে হয়, সমান সমান চিহ্ন দিতে হয়। সমান সমান চিহ্ন আমরা দিলাম, ধরো ওখানে লিখবো সমান সমান। যেহেতু এটা শর্ত নির্ভর একটি সূত্র, তাহলে আমরা ইফ ফাংশন ব্যবহার করলাম। ইফ লেখার পরে প্রথম শর্তের উপরে একটি ব্র্যাকেট দেব, অর্থাৎ সমান সমান ইফ যদি কি হয়, এই সেল ঠিকানা, এটা কোন কি ঠিকানা, F2
যদি F2, এখন এখানে লিখবো যদি F2 কি হয়, 99 অথবা 99 থেকে কম হয় না বেশি হয়, তাহলে এখানে লিখবো কি বেশি গ্রেটার দেন অথবা সমান সমান, বেশি অথবা সমান সমান 99। সেক্ষেত্রে এখানে সূত্র লেখার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, আমি এখানে সমান সমান কেন দিলাম, কারণ যদি কোনো শিক্ষার্থী 99 পায় তাহলে সে সফটওয়্যার কি দেখাবে, এই জন্য 99 সংখ্যাটি এখানেই দিয়ে দিলাম এবং পাশে সমান সমান দিয়ে দিলাম। তাহলে কি হবে যে 99 যদি পায় তাহলে তাকে 5 দেখাবে, আর 99 উপরে যদি পায় নাম্বার তাহলে তাকে কি দেখাবে, 5 দেখাবে। এখানে একটা কমা ব্যবহার করব, এখানে অ্যাপোস্ট্রফ দিয়ে কি লিখবো, পাস, PASS, অ্যাপোস্ট্রফ শেষ। এখন আমাকে আরো একটি ইফ দিতে হবে, কারণ যেহেতু এখানে পাশের সঙ্গে ফেলও আছে, যদি কম পায় তাহলে ফেলও দেখাবে, সেজন্য আমরা কি করবো, এখানে আবার একটি কমা দিয়ে লিখবো ইফ, আর একটা শর্ত, আবার একটা ব্র্যাকেট, আবার F2 যদি কম হয়, F2 যদি কম হয় লেস দেন, যদি F2 কম হয়, F2 অর্থাৎ এখানে যে নাম্বারটি, এই নাম্বারটি যদি কম হয় তাহলে কি হবে, কত থেকে কম হবে, 99 থেকে। যদি F2 99 থেকে কম হয় তাহলে এখানে কি দেখাবে, অ্যাপোস্ট্রফের ভিতরে লিখবো ফেল, অ্যাপোস্ট্রফ শেষ। যতগুলো ইফ আমরা ব্যবহার করবো এখানে, মানে স্টেটমেন্টে ইফ শর্ত নির্ভর ব্যবহার করবো, দেখুন এখানে একটা ইফ ব্যবহার করা হয়েছে, একটা ব্র্যাকেট, এখানে একটা ইফ ব্যবহার করছে, একটা ব্র্যাকেট, সব শেষে আমার যত সূত্র থাকবে, শর্ত থাকবে, আমার ততগুলি ইফ দিয়ে দিয়ে কিন্তু সূত্রটি লিখতে হবে, এবং সব শেষে আমার ততগুলি ব্র্যাকেট শেষ করতে হবে। তাহলে এখানে আমি যেহেতু 2টা দিয়েছি পাস এবং ফেলের জন্য, তাহলে আমি এখানে 2টা ব্র্যাকেট দিব। শিক্ষার্থীরা খুব সহজ, আমরা এই সূত্রটি যদি একটু চিন্তা করি তাহলে ইজিলি আমরা কিন্তু যে কোনো সূত্র, বড় বড় সূত্র, হিসাব নিকাশের কাজ কিন্তু করতে পারবো। আমরা এখানে লিখলাম ইফ স্টেটমেন্ট, যেহেতু অন্য একটা সেলের উপর নির্ভর করছে আমাদের এই সেলের রেজাল্টটি, তাহলে রেজাল্টের ঘরে কি হবে, যদি F2 অর্থাৎ এই ঘরে এই সেলে 99 পায়, বা দেখো 99 পায় লিখছি, এবং সমান বা 99 উপরে পায় নাম্বারটা, তাহলে এখানে কি দেখাবে, এই ঘরটায় দেখাবে পাস, অ্যাপোস্ট্রফের ভিতর। যদি এই ঘরে কি হয়, F2 এর ঘরে 99 থেকে কম নাম্বার আসে পায়, তাহলে এই ঘরের রেজাল্টের ঘরে ফেল দেখাবে। এই হচ্ছে আমাদের রেজাল্ট, আজকের রেজাল্ট বের করার সূত্র। তো আমরা সূত্রটা লিখি এবং দেখি। প্রথমে লিখবো কি, সমান সমান ইফ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আমরা কি লিখবো এখানে সূত্র, DEF, F2 গ্রেটার দেন বা সমান সমান 99, কমা অ্যাপোস্ট্রফ লিখবো কি পাস, PASS, অ্যাপোস্ট্রফ শেষ, কমা, সফটওয়্যার প্রবলেম করছে আছে, কমা, আবার একটা ইফ দিব, ইফ, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট, লিখবো কি F2 লেস দেন, ছোট হবে কত থেকে, 99 থেকে, তাহলে এখানে লিখে আসবে কি ফেল, FAIL, অ্যাপোস্ট্রফ শেষ, দুটো ব্র্যাকেটও শেষ দিয়ে দিলাম, ইন্টার প্রেস করব। দেখো এখানে রেজাল্ট কি আসছে, পাস লেখা আসছে, পাস। এখন আমাদের কাজ করতে হবে কি, সূত্র যখন লেখা হবে, এই সূত্র অনুযায়ী যতগুলো রেজাল্ট আমরা বের করতে চাই ততগুলো জায়গায় আমাদের কপি করে দিতে হবে, আর লেখার দরকার নেই। তাহলে কপি করার জন্য আমি কপিটা করে দেই, এই গুণ চিহ্ন আসলে আমরা একটু হালকা ড্রাগ করে নিচের দিকে টান দিব, চলে আসবে। দেখো আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, সবাই পাস করে গেছে। কিন্তু আমাদের এই সফটওয়্যারে আরও একটি সুবিধা রয়েছে, যদি আমরা ভুল ক্রমে কোনো কিছু ভুল করি, মনে করো ডাটা এন্ট্রিতে ভুল করি, তাহলে কি অটোমেটিক কিন্তু রেজাল্টটি চেঞ্জ হবে। একবার আমার রেজাল্ট তৈরি করার পরে যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু বারবার আমার সূত্র প্রয়োগ করার প্রয়োজন হয়। যেমন দেখো এখানে আমি প্রথম ধরো যে 1 রোল নাম্বারে এখানে বা 4 রোল নাম্বারে এখানে আমার ভুল হয়ে গেছে, আমি নাম্বার চেঞ্জ করতেছি। দেখো এটার দিকে খেয়াল করবা, টোটালের দিকে, টোটালও চেঞ্জ হবে, রেজাল্টও চেঞ্জ হবে, ঠিক আছে। আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করলে কি হলো, এখানে দেখো টোটালের ঘরে কি আসলো, 35 আসলো এবং রেজাল্টের ঘরে ফেল আসলো।
তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে এই সূত্র ব্যবহার করে আমরা সমষ্টি বের করলাম এবং একটি শর্ত নির্ভর স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কি করলাম, রেজাল্ট শিটও তৈরি করলাম। তো শিক্ষার্থীরা, আমাদের যে কাজ আমরা দেখলাম এতক্ষণ, সেই কাজটি মূলত গাণিতিক কাজ। আমাদের মূল সফটওয়্যারের মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক কাজ করা। তো আমাদের এই ছোটোখাটো গাণিতিক কাজগুলো শিখতে হবে। আর যে স্টেটমেন্টের কথা বলছি, যে শর্ত নির্ভর কাজ, রেজাল্ট শিট তৈরি করা, বেতন বিল তৈরি করা, এরকম বড় বড় কাজও করা সম্ভব। তো তোমরা যদি আজকের কাজটি বুঝে থাকো তাহলে তোমাদের একটি বাড়ি কাজ দিব। সেটা হচ্ছে একটি বিষয়কে নির্দিষ্ট করবা, যে কোনো একটি বিষয়ের গ্রেড নির্ণয় করবা, গ্রেড নির্ণয় করবে। আচ্ছা, এখানে গ্রেড তো আমাদের অনেকগুলো আছে, এ প্লাস রয়েছে, এ রয়েছে, বি, সি, এ মাইনাস, অনেক অনেক আছে, তাই না? তো তোমরা শুধুমাত্র দুইটা করো। আমি যেহেতু দুইটা দেখাইছি, এ প্লাস এবং এ, আমি যেমন তোমাকে দেখাইছি যে পাস এবং ফেল, সেম সূত্র ব্যবহার করে ওইরকমভাবে তুমি এ প্লাস এবং এ কিভাবে বের করতে হবে, একটা বিষয়ের গ্রেডটি এ প্লাস এবং এ কিভাবে বের করতে হবে, ওই সূত্র অনুযায়ী তুমি সূত্র লিখবা। বাড়িতে লিখে তুমি যার সুযোগ রয়েছে সে কিন্তু চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে এবং এই কাজগুলো খুবই সহজ, তবে চর্চার বিষয়। চর্চা করলে খুব সহজে এই সূত্রগুলো আমরা রপ্ত করতে পারবো। তো শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।